আসতে পারে তাহলে ওই যে ছয়ের মাধ্যমে হলেও আমরা যদি ধরেন যে এই প্রেসিডেন্টকে কোনো না কোনো ফরম্যাটে কোনো না কোনো কায়দায় কিভাবে অথবা ওনার ব্যক্তিগত শারীরিক কোনো কারণে আচ্ছা ধরেন উনি রিজাইন করলেন, শেষ করি আল্লাহ না করে উনি মারা গেলেন, হ্যাঁ মারা গেলেন, স্পিকার এখন বাংলাদেশে কি হবে? সেটা তো স্পিকার বিধান হবেন, আছে। আরে অন্তর্বর্তীকালীন সরকার সময় তা ধরেন ওই সময় উনি শিরীন শারমিন ব্যক্তিগত হবেন। শারীরিক অক্ষমতা জনিত কোনো কারণে রিজাইন করলেন ধরে নিলাম। শিরীন- আরে ভাই 71-এ কেন যান? আমরা 26-এ আছে, 26-এ থাকেন। হ্যাঁ। মানে আপনি ধরেন আরে ভাই আমি না, আপনি বলেন কোথায় আপনাকে তিনি? হ্যাঁ ধরেন অন্তর্বর্তীকালীন সময়ে আপনি বলছেন যে শিরীন শারমিন চেয়ারে বসতেন, ফাইন, তাহলে উনি যদি ওই সময় চেয়ারে বসতে পারে 26 সালে কেন বসলেন না এই সংসদ ভবনের প্রথম অধিবেশনে? এখন তিনি কোথায়? এখন আমি আপনাকে বলতেছি, আপনি বলেন। আপনি প্রমাণ করেন যে বিএনপি যেটা করছে এটা নীতি, এটা আইনের স্খলন হয়েছে, না আমি আইনের স্খলন নাকি স্খলন ওদিকে যাব না। না আপনি যে আইনের প্রশ্নটা আমাকে ব্যত্যয় করলেন, হয়েছে, আইনের ব্যত্যয় না বিচ্যুতি প্রত্যয়, আমি তো হয়েছে। যাব না ওদিকে। আচ্ছা। ওই আলোচনায় ঢুকলে আচ্ছা, সংবিধানের ঠিক ভিতরে ঢুকতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা আপনি যে আইনের ব্যাখ্যা দিচ্ছেন না ওই ব্যাখ্যায় গেলে শুনেন, এই যে আইন সংবিধান বারবার বলছেন না যে সংবিধান থেকে এক চুল পরিমাণ নড়বো কেন না, চলবো? ফাইন ফাইন, না, এই কেন? সংবিধানে আমরা তো এগুলো বলি আরে নাই। ভাই দাঁড়ান আমরা না, নড়েছি তো। ওকে আচ্ছা, দায়িত্ব দিয়েছেন, এই, তিনি তো সংবিধান লঙ্ঘন করেছেন রে ভাই। 15th অ্যামেন্ডমেন্টে অলরেডি হাইকোর্ট হ্যাঁ। এই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে এবং এইগুলো এই যে আপনি যেটা বলছেন হ্যাঁ। চাইরের কো, এই যে সংবিধানে শেখ মুজিবের ছবি থাকবে, হ্যাঁ। সাতের ক খ এই যে বাতিল করা যাবে না, চেঞ্জ করে সাতের ক খ বাতিল করা যাবে না, বাতিল করলে মৃত্যুদণ্ড, এইগুলো অলরেডি বাতিল হাইকোর্ট দ্বারা। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায়টা হয়েছে কিনা আমি এই কত টাকার সিদ্ধান্ত ছিল তখন নাকি এনসিপি থেকে বা তৎকালীন যারা বৈষম্য বিরোধী নেতা স্ট্রংলি অপোজ করেছে যে না, কেন করেছে যে গণ অধিকার আসলে এনসিপির যেটা ভাইব বা হাইপ এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই জন্য তখন সরকার আচ্ছা আঁকড়ে ধরে রাখতে চাইছে, চুপ্পুকে আঁকড়ে ধরে রাখতে চাইছে, ওই উত্তরটা ভাই দিয়ে দিয়েছেন বিএনপির জায়গা থেকে। এবং যারা রাখতে চায় নাই তার মধ্যে অবশ্যই এনসিপি আমাদের জায়গাটা ছিল, তখন তার এনসিপি হয়নি, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল। আমরা বরাবরই বিরোধিতা করেছি, কিন্তু সাংবিধানিক এই সংকটের এরকম নানা রকম মানে ফাঁদে এই আমাদের সালাউদ্দিন ভাই থেকে শুরু করে তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদেরকে ফেলার চেষ্টা করা হয়েছে। আর সেখান থেকে যদি ওনাদেরকে কেউ বলে থাকে সেটা এনসিপির জায়গায় কিংস পার্টি ট্যাগ দেওয়ার কিছু নেই। এবং না, কিন্তু উনি যেটা বললেন যে উপদেষ্টার শপথ সেই রাষ্ট্রপতির কাছ থেকে নিয়ে সেটাই তো বললাম, আবার তার না, না, পদত্যাগের না, বিষয়ে প্রথমত আমাদের তো যেটা পরিকল্পনা ছিল সেটা একটা জাতীয় সরকার বা একটা বিপ্লবী সরকারের দিকে যে একটা পরিকল্পনা ছিল, সেটা যখন আমরা তারেক রহমান সাহেব বা আমাদের যারা স্টেক হোল্ডাররা যারা ছিলেন আলাপ আলোচনা হয়েছে, সেখানে এটাতে তিনি বারবার বিরোধিতা করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সংবিধানের ধারা এবং সংবিধানের এই ট্রেনে করে চাপতে বাধ্য হয়েছে আমাদের। এখন এনসিপি বলেন, তখন তার কোনো রাজনৈতিক দল ছিল না, আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে বিএনপি বলেন বা অন্যান্য জায়গা থেকে যারা স্টেক হোল্ডাররা ছিলেন তারা এরকম কোনো সিদ্ধান্ত নিবে না যেটা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপক্ষে যায় বা একটা অন্যরকম কিছু তৈরি হয়। কিন্তু আমরা পরে দেখেছি যে আমরা আসলে প্রতারিত হয়েছি এবং তারা এখন বারবার সে 106 বা সংবিধানের নানা ধারা দিয়ে আমাদেরকে বারবার বুঝায়। এবং আরেকটা বিষয়, মোশাররফ ভাই কিন্তু আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে ফেলেছে, এটা হয়তো উনি বুঝেছেন কিনা। আমরা কিন্তু সবসময় এই টকশোগুলোতে বারবার বলতাম যে বিএনপি কিন্তু সরকারকে কোনো রকম সহযোগিতা করছে না, তারা বারবার প্রেশারাইজ করছে, তার বারবার বিপদে ফেলার চেষ্টা করছে। এবং এই ঘেরাও বিষয়ে খুব দক্ষ আমাদের যে ইশরাক ভাই, তো উনার ব্যাপারটা কিন্তু উনি উল্লেখ করে ফেললেন যে সরকারকে চাপে ফেলার জন্য সরকার যেন লন্ডনে এই খলিলুর রহমান সাহেবদেরকে নিয়ে বৈঠক করতে হয়, বিপদে পড়তে হয়, সেখানে কিন্তু এই যে ইশরাককে দিয়ে তারা হচ্ছে যে এরকম একটা গেম প্ল্যান করেছিল। এবং সেখানে আপনি পরে রিপিট করে শুনে নিন। তো তখন কিন্তু তারা বিপদে পড়ে তারা নাকি তখন তারেক রহমান সাহেবের কাছে ধর্ণা দিতে হয়েছে এবং তারপর তাদের কিবলা হচ্ছে যে এদিকে জনগণের থেকে শেষ করে তারা হচ্ছে যে তারেক রহমান সাহেব এবং বিএনপির দিকে আগানো শুরু হলো। এটা কিন্তু তার কথা স্পষ্ট। তিনি যেটা বলেছেন যে তিনি মানে ইশরাকের মতো তরুণ একজন নেতার নেতৃত্বেই ডাক দিলেই এতগুলো মানুষ আসছেন, যদি মহাসচিব ডাকেন তাহলে কি? না ডেফিনেটলি, মানে উনি কিন্তু মানে হকের গভর্নমেন্টের একটি পার্ট সাহেবজাদা ইয়াকুব খান, লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে রেখে দেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একটা। তো এখানে গভর্নমেন্ট যখন হয় তখন আপনি প্রতিহিংসা দেখাবেন না সবচেয়ে ইফিসিয়েন্সি আপনি দেখাবেন, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে ডিপ স্টেটের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সজীব ভুইয়া যেটা বলেছেন, সজীব এর একটা সম্পূরক প্রশ্ন একটু বলে রাখি যে যারা এটা সমালোচনা করেন তারা বলেন যে বিএনপির মতো এত বড় দল, এত স্যাক্রিফাইস যে দলের 17 বছর ধরে যারা জুলুম নির্যাতনের শিকার, জেল জুলুমের শিকার ছিলেন, তাদের মধ্যে একটা যোগ্য লোক আপনাদের সামনে আসলো না, যিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন? 1 ডজন লোক আছে,
1 ডজন লোক আছে। এবং সেই মানুষটাকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার। যার বিরোধিতা স্বয়ং বিএনপি করেছে যে উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে। ইন্টারেস্টিংলি মোশাররফ ভাই অনেক টক শোতে তাকে একদম আমি ধুয়ে টক দিয়েছেন। শোতে, হ্যাঁ, একবার ধুয়ে দিয়েছে। জি। এখন তার এই কিন্তু- টোনটা মজা কিন্তু লাগছে ঠিক বেশ। না, মজা লাগছে, মজা লাগতেই হবে, কারণ বেনজির ভুট্টোর যে গভর্নমেন্ট হয় তার আগে বেনজির ভুট্টো জিয়াউল হকের বিরুদ্ধে এর চেয়ে নিশ্চয়ই অনেক বৈরী সম্পর্ক ছিল জিয়াউল হকের গভর্নমেন্টের সাথে, অনেক বেশি বৈরী, আচ্ছা। যেটা ডক্টর ইউনূস গভর্নমেন্টের সাথে আমাদের যেটুকুন অম্লমধুর ছিল, অম্লমধুর যে সম্পর্কটা ছিল। নাম্বার 2, দেখেন যে বিএনপি গভর্নমেন্টের থেকে সহযোগিতা নেওয়া, জিয়াউর রহমানের বিএনপিকে সহযোগিতা করা আর আমাদের ডক্টর ইউনূসের যে এনসিপিকে সহযোগিতা করা এক না। জিয়াউর রহমান আপনি দেখবেন 1977-এর 21শে এপ্রিল প্রেসিডেন্ট হন এবং তার 1 মাস 8 দিনের মাথায় তিনি একটা গণভোট করেন। গণভোটে তিনি সন্তুষ্ট না হয়ে তার 1 বছর ঠিক 3 দিন, 1 বছর 3 দিনের মাথায়, মানে 78 সালের 3 এপ্রিল তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং তার 18 মাস 15 দিন পর, জাস্ট 18 মাস 15 দিন পর তিনি একটা পার্লামেন্ট নির্বাচন করেন। তো এই যে আমি আপনাকে বলছি যে এইটা তখন আওয়ামী লীগ, তাইলে উনি তো 78-এ কেন নির্বাচনটা করলেন না, পার্লামেন্ট নির্বাচনটা করলেন না? আওয়ামী লীগ আসতে চায় নাই এবং 78-এ যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সেইখানে আওয়ামী লীগ নির্বাচন করে নাই। আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটা জোট, গণতান্ত্রিক জোট গজ, এটা যাকে ক্যান্ডিডেট করছে, যিনি আওয়ামী লীগ থেকে রিজাইন করেছিলেন 75 সালে, জেনারেল ওসমানী। এবং জেনারেল ওসমানীর সামনে এমনও ঘটনা আছে, আপনি সিনিয়র সাংবাদিকদেরকে জিজ্ঞেস করবেন, যারা বলছে যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণতান্ত্রিক জোট, বলছে আওয়ামী লীগ নাম বলবো না, চুপ। তো এই যে অবস্থাটা আমি বলছি, দেশের ওই সময়কার অবস্থা, ওই সময় অপোজিশন আওয়ামী লীগ অন্যান্য সরকারের বাইরে যারা আছে এরা নির্বাচন চাইতো না, আর জিয়াউর রহমান নির্বাচন চাইতেন, আর এইখানে আমরা নির্বাচন চাইতাম, আর ডক্টর ইউনূস বলতেন যে আমাদেরকে 50 বছর মানুষ ক্ষমতায় থাকতে বলে। তো ওটা চেঞ্জ হলো কিভাবে? চেঞ্জ হলো যে আপনি জানেন যে উনার যে পিনাকি পীর সাহেব, যে ফ্রান্সে বসা পীর সাহেব, উনি বলতেন, আমি কোট আনকোট বলছি, ও মির্জা ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা না বলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, আপনাদের নেতাকর্মী পিটাইয়ে ঘরে উঠাই নিয়ে দিয়ে আসবে, পাশার চামড়া তুলে ফেলবে। তো এটার পরে যখন ইশরাক, যখন মির্জা ভাই ছাড়া, জয়েন্ট সেক্রেটারি ছাড়া, ভাইস প্রেসিডেন্ট ছাড়া এরা যখন বলছে, এই ইশরাক যখন ডাক দিয়েছে যে তার ওই মেয়রের প্রশ্নে, তখন দেখা যায় যে হেয়ার রোড অচল হয়ে গেছে, মিন্টু রোড অচল হয়ে গেছে, বেইলি রোড অচল হয়ে গেছে। তখন উনি হঠাৎ করে খলিল না, এই যে ডক্টর ইউনূস, তখন দৌড় দিয়ে চলে গেছেন যে লন্ডন, যে তারেক রহমান, উনি দেখছেন যে ওই পীর সাহেবের থিওরিটা অচল, বিএনপি যদি ডাক দেয় 24 ঘন্টা কিন্তু ইশরাক সাহেব কি এই উদ্দেশ্যে ডেকেছিলেন নাকি তার মেয়র? ইশরাক সাহেব কাকতালীয়ভাবে ডেকেছিলেন না, কাকতালীয় কেন, সেটা একটা উদ্দেশ্য ছিল। তার মেয়রের যে যখন দাবি ছিল, চট্টগ্রামের মেয়রকে দিয়ে দেয়া হলো, হ্যাঁ, তখন ঢাকার মেয়রকে দিয়ে দেওয়ার জন্য, ইলেকশনের জন্য তিনি তাকে ঘোষণা করার জন্য তাকে ঘোষণা করেন নাই, বেআইনি ভাবে করেন নাই। জি। এবং ইশরাক তার প্রতিবাদে বিএনপির ছাড়া, বিএনপির অংশগ্রহণ, বড় নেতৃবৃন্দের কোনো নির্দেশনা বা সমর্থন ছাড়াই ইশরাকের ডাকেই বেইলি রোড, মৎস্য ভবন, এইসব অঞ্চল যখন অচল হয়ে গেছে, তখন দেখছেন যে ইয়াস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক দিলে তিনি থাকতে পারবেন না। আর তার সাথে অনবোর্ড আর্মি ছিল না, পুলিশ ছিল না, গুলি করার মতো পুলিশ ছিল না তার সামনে, গুলি করার মতো আর্মি বিডিআর ছিল না ডক্টর ইউনূসের হাতে। তো এই জন্য উনি তাড়াতাড়ি গিয়ে লন্ডন বৈঠক করেছেন। লন্ডন বৈঠক করে এরপর তিনি একটা ডেট নিয়ে আসছেন। গুলি করার মতো আর্মি পুলিশ ছিল না, সেটা কি ডক্টর ইউনূসের দুর্বলতা বললেন নাকি? অবশ্যই দুর্বলতা, দুর্বলতা, আমি মনে করি দুর্বলতা, দুর্বলতা। মানে এখন পুলিশ গুলি করবে বিএনপি সরকারের হয়ে আসে, মানে সেটা কি? ডক্টর ইউনূসের গভর্নমেন্টটা সম্পূর্ণ আনইলেক্টেড একটা গভর্নমেন্ট ছিল। তো আনইলেক্টেড গভর্নমেন্ট, এবং
ওই ভদ্রলোকের যে পারফরমেন্স আমি আপনাকে বলি জি। যে তিনি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার্স এদেরকে কেন অনভোট করতে পারলেন না, কেন তার সাথে ঐক্যবদ্ধভাবে নিয়ে মুভ করতে পারলেন না, এটা তো উত্তরটা তো আমি দিতে পারবো না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই ডিপ স্টেট সম্বন্ধে আজকে যে কথাবার্তা বলা হচ্ছে এইগুলো ফালতু ভুয়া। আরেকটা কথা বলি আমি আপনাকে, যে আপনার এখানে যে কথাটি হলো যে জামাত, আমার ভাই ফারুক যেটা বললেন, জামাতের এটিএম আজহারুল ইসলাম বলেছে যারা 24কে রেখে 24 পাওয়ার পরেও 71-এর কথা বলে এরা বাংলাদেশ বিরোধী। আপনি দেখুন, সার্চ দিয়ে গুগলে সার্চ দেন আচ্ছা, আচ্ছা। এটিএম আজহারুল এই বক্তব্যটা আছে কিনা। এবং মুফতি ইব্রাহিমের বক্তব্য, মোস্ট ভাইরাল বক্তব্য, যে 71-এর প্রজন্ম একটা নিকৃষ্ট প্রজন্ম, ওদের নেতা মিথ্যা, ওদের কর্মী মিথ্যা, ওদের যুদ্ধ মিথ্যা, এদের ইতিহাস মিথ্যা। তো এটা যদি কে হয়, বলছে এটা? মুফতি ইব্রাহিম। মুফতি ইব্রাহিম উনি কোন দলের? জামাতের স্কলার, জামাত স্কলার। আচ্ছা, এবং উনি এটাও বলেছেন ইলেকশনের আগে যে ডক্টর ইউনূস বলে আসছেন যে ফেব্রুয়ারি মাসে হবে, আমরা ঠিক করব কোন ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারিতে হবে। জামাত ক্ষমতায় আসবে বলে মানুষ, জামাত ক্ষমতায় আসবে না, জামাত ক্ষমতায় আছে। আচ্ছা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইসব মিলিয়ে আমি আপনাকে বলছি আজকে জামাতে যে নতুন একটা রং, গিরগিটির রং নিয়েছে, যে সে শহীদ মিনারে যাচ্ছে, সে এবং সাথে সাথে বলতেছে, তার লোকজন বলছে যে 71-এর যারা কথা বলে এরা বাংলাদেশ বিরোধী। এই যে এটিএম আজহারুল ইসলাম, আপনি এইটুকুন 71-এর কথা যারা বলে এরা বাংলাদেশ বিরোধী, এটিএম আজহার টান গিয়ে গুগলে দেখেন, পাচ্ছেন। আচ্ছা, তো এই জন্য আমি আপনাকে বলছি জামাতের এই কাজটা, শহীদ মিনারে যাওয়া এবং স্মৃতিসৌধে যাওয়া, টোটালি এটা একটা গিরগিটিপনা, একটা গিরগিটিদের মতো একটা ব্যবহার। এবং সে যখনই সুযোগ পাবে তখনই 71-এর পিঠে ছুরি মারবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনাকে বাংলাদেশের, আমি ন্যাশনাল ইউনিটির প্রশ্নে বাংলা যদি এটা 71, 24, 90 এই পুরোটাকে ধারণ করে যদি সবাই এগিয়ে আসেন, আমি মনে করি এদেরকে নিয়েই বাংলাদেশের একটা জাতীয় ঐক্য হওয়া উচিত। এবং আমি এই জন্য এনসিপিকে এটার দায় দেবো না, জামাতের দায় এনসিপিকে দেবো না, তবে এনসিপিকে আমি এইটুকুন দায় দেবো, অবশ্যই দেবো, যে যারা বলছে যে আমার জুলাই সনদে যে 5% নারী কর্মী, নারী মনোনয়ন দেওয়ার কথা ছিল, বিএনপি 3.77 দিয়েছে, যারা 0% দিয়েছে, 1%ও দেয় নাই, 0.5%ও দেয় নাই, এদের সাথে ঐক্য করতে যাওয়া তো জুলাইয়ের চেতনার সাথে যায় না। দিস ইজ দ্য জামাত। যখন সে বলে যে আমি একটা মধ্যপন্থী রাজনীতি করব, সে তখন একবার দেখবেন নারী মৈত্রী যাত্রার সাথে যায় কেউ, একবার দেখবেন যে নারী কমিশনকে যারা একেবারে অশ্রাব্য ভাষা প্রয়োগ করছে, তার এখানে গিয়ে বসে থাকে, সে প্রতিবাদ করে না। তো সে এই জায়গাটা ক্লিয়ার করতে পারে নাই, সে মধ্যপন্থা, ডানপন্থা না কোন পন্থা। আচ্ছা। তো এই জন্য আমি আপনাকে বলছি জামাতের একজন থাকলে আলোচনাটা জমতো। আপনার বিএনপির প্রায় 48 বছর, মানে অর্ধ শতাব্দী তো বিএনপির বয়সটা, চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পথ পরিক্রমা পার করেছে। সে জামাতকে মোকাবেলা করেছে, সে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে আসছে। তো এইটা দিয়ে বিএনপির একটা জামাতকে মোকাবেলা করেছে বিএনপি কোন সময়? মানে সবসময় তো ঘনিষ্ঠই মিত্রই। আপনি দেখবেন 96-এ যখন জামাত আওয়ামী লীগকে নিয়ে আন্দোলন করছে, তো যখন তো জামাতকে মোকাবেলা করতে হচ্ছে। আচ্ছা, 95-96 মোকাবেলা তো করতে হচ্ছে। আর যখন পতাকা তুলে দিলেন, এবং জামায়াত তখন 3টা সিট পেয়েছে। তো আমি আপনাকে বলি আমরা পতাকা তুলে দিয়েছি, তো এরপর পতাকা তুলে দিয়েছে নুরুমুল্লাহকে, যখন আওয়ামী লীগ জামাত পতাকা তুলে দিয়েছে 96-এ ধর্মমন্ত্রী বানিয়েছে। একবারে আপনি কাদের সিদ্দিকীর অনেক বক্তব্য দেখবেন, নুরুমুল্লাহ দিয়ে টান দেন, দিয়ে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে এরপর যখন 98 থেকে আমি আপনাকে বলি 98-এ 97-এ কয়েকটা হরতালে এমন হয়েছে যে আমাদের ওই সময় 90 সালে যারা ছাত্রনেতা এমপি হয়েছিলেন, এরা পুলিশের অফিসারকে গিয়ে বলছে, ভাই আমি এমপি, পার্লামেন্টের সিটিং এমপি, তো এদেরকে পুলিশ আরো বেশি মেরেছে। তো তখন বিএনপি মনে করছে যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তার আদার্স মিত্র কাকে পাওয়া যায়, জামাতে আসছে,
2001-এ জামাতকে দিয়েছে। জামাত এখন আওয়ামী লীগ যেহেতু এখন আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট স্বৈরাচার নাই, তো আমি আমার রাজনীতিটা পুরাদমে করব না, স্পষ্ট করব না, পুরোটা করব, আমি তো এখন কম্প্রোমাইজ করব না। আচ্ছা, আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে ফ্যাসিস্টকে মোকাবেলার জন্য। আচ্ছা আচ্ছা, আবার আসবো ডিপ স্টেট নিয়ে। আমি আপনার বক্তব্য শুনতে চাই ফারুক হাসান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্য দিয়েছেন, সেই জায়গায় এই অন্তর্বর্তী সরকারের ক্যারেক্টার আপনারাও দেখেছেন। আপনারা কি বলবেন যে এই যে অনির্বাচিত একটি সরকারের শক্তির বিস্তারের চেষ্টা এবং সেই সময় তাদেরকে আরও 3-4 বছর ক্ষমতায় রাখার চেষ্টা, তাদেরকে নাকি বলাই হয়েছিল যে যে কয়দিন শেখ হাসিনার মেয়াদ সে কয়দিন তারাও যেন পূর্ণ করে তারপরে যেতে পারে, সব সুযোগ তাদের হাতে ছিল। আপনারা কি এটা বিশ্বাস করেন নাকি এটা কথার কথা? ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা সামনে আসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তব্যকে কেন্দ্র করে ডিপ স্টেটের সাথে যে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারে ছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, অবশ্যই ছিল। একই সাথে যখনই যে সরকার ক্ষমতায় আসবে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, পাওয়ারে থাকে, তাদের সাথে ডিপ স্টেটের একটা ক্লোজ কানেকশন বিগত 54 বছরে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। মানে ডিপ স্টেট কখনোই পাওয়ারের থেকে বিচ্ছিন্ন হয় না, পাওয়ার থেকে ডিসকানেক্ট হয় না। মানে ডিপ স্টেট অলওয়েজ পাওয়ারের সাথেই থাকে। এখন যারা ক্ষমতায়, আপনি কি মনে করেন না যে ডিপ স্টেট তাদের সাথেও একবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত? এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্যটা দিয়েছে, দলের প্রধানও কিন্তু ক্ষমতায়, আচ্ছা, ক্ষমতার একটা অংশ। জি, ক্ষমতায় বিষয়টা আসলে পুরোপুরি হিসাবে আমি ওই ব্যাখ্যায় আসবো, আচ্ছা, ওই পার্টে। আমি যেটা বলছি যে সজীব ভুঁইয়ার এই বক্তব্য আসলে ক্লিয়ার করার দায়িত্ব সজীব ভুঁইয়ার। জি। সে আসলে পরিষ্কার করে এই জিনিসটা জনগণের সামনে নিয়ে আসলে আমরা তার উপরে বক্তব্য দিতে পারবো। যেমনটি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী অ্যাডভাইজার তিনি মানে মিডিয়ার সামনে এসে বললেন যে আমরা ওদেরকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই। কাদেরকে? দ্যাট মিনস যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের একটা অংশকে, অর্থাৎ জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট আমাদের সাইফ মুস্তাফিজদের, ওদেরকে ইন্ডিকেট করে এই বক্তব্যটি তিনি দিয়েছেন। আমরা কিন্তু বারবার বলেছি যে একজন নির্বাচনকালীন সময়ে দায়িত্বে থাকাকালে যখন নির্বাচন পরবর্তী সময়ে এই ধরনের মন্তব্য করেন, বক্তব্য দেন, দ্যাট মিনস বুঝতে হবে যে ওই নির্বাচনে কোনো না কোনো জায়গা থেকে একটা গলদ হয়েছে, এবং এটা ক্লারিফাই করার দায়িত্ব কিন্তু ওই ব্যক্তির যিনি বক্তব্যটা দিয়েছেন। বাট অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যে ওই অ্যাডভাইজারকে এখন পর্যন্ত কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয় নাই। আমরা সরকারকে বারবার বলেছিলাম যে আপনারা রেজওয়ান হাসানকে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা করেন, গোয়েন্দা পুলিশ দিয়ে বা যে কোনো ফরম্যাটে হোক, জিজ্ঞাসাবাদ করেন যে তিনি কেন এই বক্তব্যটা দিলেন, কি কারণে দিলেন, এর ভিতরে রহস্যটা কি। তারা কিন্তু করে নাই। এখন এই সজীবের বিষয়টা আমি মনে করি দায়িত্ব সরকারেরই, যে সজীবকে জিজ্ঞাসাবাদ করা হোক, আসলে কারা কারা জড়িত, কারা এই অফারটা করেছে, কি কারণে করেছে, জানা দরকার দেশ এবং জনগণের স্বার্থে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, আমাদের সাইফ মুস্তাফিজ বললেন যে এনসিপি সুবিধাভোগী না অন্তর্বর্তীকালীন সরকারের। এটা একবারই একটা ডাহা মিথ্যা কথা। আমি সবসময় সত্যকে সত্য বলি। ইভেন আমারও দলের মধ্যে যদি কোনো ভুল হয়, কোন কোন জায়গায় সুবিধা নিয়েছে এনসিপি আমি আসবো এখানে। ধরেন এনসিপি এই অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী না, মানে এটা তো একটা ডাহা মিথ্যা কথা। যেমন ধরেন এই যে বর্তমান প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন সাহেব, তাকে নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, আবার সংসদ ভবনেও তারা বিক্ষোভ করেন যে ওনাকে সরানো হোক। আমরাও কিন্তু পক্ষে ছিলাম, এবং 5ই আগস্টের পরে সবচাইতে সোচ্চার ছিলাম আমরা যে এই প্রেসিডেন্টকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি বানানো হোক। তো তখন অনেক আইনের ফাঁক ফোকর, সংবিধান, এটা সেটা আসবো অনেক। আরে ভাই, ওই সরকার কিভাবে আসছে, ওই সরকার জন্ম কিভাবে হচ্ছে, কোন আইনে আছে, কোন বিধানে? আচ্ছা, আপনারা, আমি যদি প্রশ্ন করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে, এটা বাংলাদেশের সংবিধান আইন কোন জায়গায় আছে? নাই। আচ্ছা, মানে আপনি জেনে থাকবেন যে সকল দেশে আপনার গণঅভ্যুত্থান হয়, বিপ্লব হয়। বিপ্লব মানে কি? বিপ্লব মানে ওয়ান কাইন্ড অফ ডিজাস্টার, মানে ইতিবাচক ডিজাস্টার। বিষয়টা পরিষ্কার যে আপনারা এনসিপির সাথে একমত ছিলেন যে এই রাষ্ট্রপতিকে সরানো হবে। ইয়েস, এনসিপি একমত। এরপরে আপনি যে বক্তব্যে ছিলেন যে এনসিপি সুবিধা নিয়েছে রাষ্ট্রের, সেটা কোন কোন জায়গায়? রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আমরা সোচ্চার। ইভেন বঙ্গভবনের সামনে আন্দোলন হয়েছে, সবাই ছিল, এনসিপি ছিল, আমরা ছিলাম, অনেকেই ছিল। তখন আমি নিজে স্টিল নাও ওই টাইমে বঙ্গভবনের সামনে আমাকে তৎকালীন অ্যাডভাইজার নাহিদ ইসলাম অন্তত পক্ষে 100 বারের অধিক ফোন করেছে আমার ফোনে। তৎকালীন অ্যাডভাইজার মাহফুজ আলম ফোন করে বারবার রিকোয়েস্ট যে ভাই ওখান থেকে সরে আসেন, নাহলে কিন্তু পুলিশ অ্যাকশনে যাবে, এটা করবে, সেটা ইত্যাদি। তাই বললাম, আরে ভাই, তোমরা তো নিজেরাও চাও যে প্রেসিডেন্টকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট আমরা মানে করি, নির্বাচিত করি বা নিয়ে আসি, তাহলে তোমরা কেন এই কথা বারবার বলছো? তোমরা বরঞ্চ যমুনায় যাও, সরকারকে চাপ দাও, বলো যে কোনো একটা রাস্তা বের করেন। রাস্তা নাই মানে এই নয় যে রাস্তা বের করা যাবে না।
চাইলে- এটা কি উপদেষ্টা হিসেবে ওই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পরের ঘটনা, তাই তো? অফকোর্স প্রায় 2-3 মাস পরে বোধহয় আচ্ছা, এরকম হবে। তো তো তার মানে দেখেন যে ওই রাষ্ট্রপতিকে রাখার বিষয়ে এনসিপি সর্বাত্মক চেষ্টা করেছে। কেন করেছে? বিকজ দে আর দ্য বেনিফিশিয়ারি, আচ্ছা, তারা সুবিধাভোগী। রাইট। এবং তারা যেহেতু সরকারে আছে, সরকারের সুবিধাভোগী, দ্যাট মিন্স এই সরকারে কোনো ধরনের একটা অঘটন ঘটুক বা এখানে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হোক বা এরকম কিছু একটা ঘটুক, এটা এনসিপি চায় না। ওরা মনে করে যে এখানে কোনো একটা অঘটন ঘটলে আমরা সবে মতো চেয়ারে বসছি 2-3 দিন আগে বা 2-3 মাস আগে, এখনই যদি ক্ষমতা চলে যায় তাহলে আমরা অনেক কিছু করতে পারবো না, রাইট? আরো অনেক কারণ আছে, আমি সবকিছু বললাম না। একটা